তাদের জন্য। মৌখিক পরীক্ষার শিষ্টাচার। মৌখিক পরীক্ষা আমরা পরীক্ষার্থীর নিকট একটা বিভ্রান্তির বিষয়। অনেকেই জানে না যে মৌখিক পরীক্ষার সময় কি তার করণীয় এবং বর্জনীয়, এবং তাদের ড্রেস আপ কি হবে, কি কি ডকুমেন্টস তারা নিবে, বা বোর্ডে উপস্থিত বিচারপতি বা আইনজীবীদের কিভাবে সম্বোধন করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে যদি আমরা দেখি, CRO 1995 এর পার্ট 1 রুলস 1825 এবং 26-এর, এবং ক্রিমিনাল রুলস CRRO এখানে 2009-এর পার্ট 1 এর বিধি 1887, 88, 89 অনুসারে কোড ড্রেস অর্থ হলো সাদা শার্ট, সাদা বা কালো প্যান্ট, কালো কোট, কালো টাই, এগুলো হচ্ছে ড্রেস আপ। ঠিক আছে, আমরা সামনে চলে যাই। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যেহেতু আদালত প্রাঙ্গণে সিনিয়রদের সাথে বিভিন্ন মামলা অংশগ্রহণ করে, সেহেতু ধরে নেওয়া হয় আদালত প্র্যাকটিস সংক্রান্ত অনেক শিষ্টাচার সম্পর্কে তারা অবগত। তারা আগামী দিনের আইনজীবী, সেহেতু আদালতের শিষ্টাচার সম্পর্কে তাদের একটা ধারণা থাকা অপরিহার্য। এই অধ্যায়ে আদালতে শিষ্টাচার বিষয়ে আলোচনা করা হয়েছে। মৌখিক পরীক্ষায় এ বিষয়ে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর করতে পরীক্ষার্থী যেন সক্ষম হয়, দ্বিতীয়ত আইনজীবী হওয়ার পর তাদের প্র্যাকটিসে যেন সুবিধা হয়। আমরা একটু আগে ড্রেসের বিষয়টা বলে ফেলেছি। CRRO 2009-এর 87, 487, 88, 400, 489 এখানে বলা আছে যে কিভাবে কি হবে। পুরুষদের ক্ষেত্রে 88, আর সুপ্রিম কোর্টের আইনজীবী 87। তারপরে হলো নারীদের ক্ষেত্রে নারী আইনজীবীদের পোশাক কি হবে সেটা এখানে বলা আছে। সেম ভাবে ফুল হাতাওয়ালা কালো কোট, ব্লাউজ, শক্ত বা নরম সাদা রঙের কলার অথবা কালো গাউন ব্র্যান্ড বা সাদা কালো শাড়ি, সালোয়ার কামিজ পরিধান করতে হবে, এই বিষয়গুলো আর কি। এগুলো নিয়ে আপনারা জানেন, এগুলো নিয়ে কোনো কথা নাই, এগুলো পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আদালতে বিচারকদের সম্বোধন করার ক্ষেত্রে মে ইট প্লিজ, ইউর অনার দিয়ে শুরু করতে হয় এবং এর পরবর্তীতে বাকি কথাবার্তা বলবেন। শেষে এসে আপনারা বলবেন যে মাস অবলিক, যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আর আপনারা সাবমিশন শেষে বলবেন দ্যাটস অল ইউর অনার। এই কথাগুলো একটু মাথায় রাখতে পারেন। এরপরে আপনারা দেখতে পারেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আসিফ নজরুল, প্রধান বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মাননীয় বিচারপতি জনাব জোবায়ের রহমান চৌধুরী, বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন, অ্যাটর্নি জেনারেল বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আসাদুজ্জামান এই বিষয়গুলো জানতে চাইতে পারে। বার কাউন্সিলের চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বার কাউন্সিলের নিবন্ধন কমিটির চেয়ারম্যান মাননীয় বিচারপতি জনাব আশফাকুল ইসলাম। আপনার পরিচয় কি জানতে চাইতে পারে। বার কাউন্সিলের ভাইবা পরীক্ষা একটি কমন প্রশ্ন হলো পরীক্ষার্থীদের নিজের সম্পর্কে কিছু বলা।
পরীক্ষাতে নিজের পরিচয় দেওয়া। যদি প্রশ্ন করা হয় নিজের সম্পর্কে বলতে, তখন নিম্নলিখিত নমুনা অনুসারে বলা যেতে পারে। আপনার নাম জিজ্ঞাসা করতে পারে, জন্মস্থান জিজ্ঞাসা করতে পারে, কোন ল কলেজ থেকে পড়েছেন, এলএলবি 2 বছর মেয়াদী কোর্সে পড়েছেন, এমন কয়েকটি বিষয়ের নাম বলুন। এখানে আছে আপনার বলা শুরু করবেন দণ্ডবিধি, ফৌজদারি, দেওয়ানি। হ্যাঁ, এই 3টা তো মিল আছে। 7 লর মধ্যে 4টা তো মিল আছে, সাক্ষ্য আইন, এগুলো দিয়ে বলা শুরু করবেন। তারপরে হচ্ছে হলো বাকিগুলো বলবেন পরে। ঠিক আছে, তাহলে সহজ এই বিষয় নিয়ে আবার প্রশ্ন হতো, এখান থেকে টেনে প্রশ্ন করতে পারে। আপনি এলএলএম এ পড়েছেন এমন কিছু বিষয়ের নাম বলুন। তো আন্তর্জাতিক আইন, মানবাধিকার মানবাধিকার আইন, সমুদ্র আইন, আন্তর্জাতিক বাণিজ্যিক আইন, আন্তর্জাতিক পরিবেশ আইন, আন্তর্জাতিক সংগঠন, তুলনামূলক সাংবিধানিক আইন ইত্যাদি। এলএলবির পুনরূপ জানতে চাইতে পারে ব্যাচেলর অফ লস, এলএলবি কেন আসছে, এটাকে আবার এই যে ল্যাটিন বলতে পারেন লিগাম ভেকিউলারাস, এটাও বলতে পারে যে কেন ডবল এল এল আসছে এখানে। এটা যদি বলে তাহলে বলবেন যে ল্যাটিন শব্দ লেক্স এর বহু বচন হলো লিগাম। এই লিগাম থাকার কারণে তাহলে কি হয়েছে, বহু বচন থাকার কারণে সংক্ষেপে লিখতে গেলে এই লিগাম থেকে ডবল এল আসছে। এই সিম ভাবে এলএলএম ও সিম। বর্তমানে আপিল বিভাগে কতজন বিচারপতি আছে? 7 জন। হ্যাঁ, এটা দেখে নিতে হবে। এবং আপনার সিনিয়র কে আপনি কার সাথে আইন পেশা করেন, আপনার সিনিয়র কে, আপনি কার সাথে আইন পেশা করেন, নিজের সিনিয়র নাম বলতে হবে। লার্নেড অ্যাডভোকেট জনাব, অথবা বিজ্ঞ অ্যাডভোকেট জনাব, অথবা সিনিয়র বলতে পারেন, বিজ্ঞ অ্যাডভোকেট সিনিয়র। নামটা বললেন, সমস্যা নাই। আপনার সিনিয়র প্র্যাকটিস করার ক্ষেত্র কোনটি? সিনিয়র যদি দেওয়ানি বিষয়ে প্র্যাকটিস করে তাহলে দেওয়ানি ক্ষেত্রে বলতে হবে, ফৌজদারি ক্ষেত্রে প্র্যাকটিস করলে ফৌজদারি বলতে হবে। যদি উনি উভয় ক্ষেত্রে প্র্যাকটিস করে তাহলে দেওয়ানি ফৌজদারি উভয় বলতে হবে। আপনি কোন ক্ষেত্রে বা এরিয়াতে প্র্যাকটিস করতে আগ্রহী? সিনিয়রের সাথে সিভিল ক্রিমিনাল উভয় মামলায় দেখাশোনা করেছি, তবে আমার আগ্রহ ক্রিমিনাল ক্ষেত্রে প্র্যাকটিস করা। আপনি কোন বার সমিতিতে আইন পেশায় করতে চান? নিজের বার সমিতির নাম বলতে হবে। যদি ঢাকা বারে আইন পেশা করতে চান তাহলে ঢাকা বারের সমিতি বলতে হবে। আপনার বার সমিতির সভাপতির নাম কি? নিজ বার সমিতির সভাপতির নাম জেনে রাখতে হবে, সেটা বলতে হবে। সাধারণ সম্পাদকের নাম জানতে চাইতে পারে, বলতে হবে। আপনি যে কোর্টে প্র্যাকটিস করতে আগ্রহী উক্ত কোর্টের জেলা ও দায়রা জজের নাম কি? জানতে চাইতে পারে। আপনি যে কোর্টে প্র্যাকটিস করতে আগ্রহী উক্ত কোর্টের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নাম জানতে চাইতে পারে। আপনি আইন পেশায় আসতে চান, কেন আইন পেশায় আসতে চান, এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। বলতে পারে আইন পেশা একই সাথে শেখা এবং উপার্জনের পেশা। মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করার সুযোগ আছে এই পেশায়। মানুষের জন্য কাজ করার সুযোগ থাকায় একই সাথে উপার্জনেরও সুযোগ থাকায় আমি আইন পেশায় নিযুক্ত হতে চাই। আমি আইন পেশাকে একটি স্বাধীন পেশা হিসাবে বিবেচনা করি। এখানে নিজেকে প্রকাশ করার অবারিত সুযোগ আছে, তাই আমি আইন পেশায় আসতে চাই। আইনজীবীরা ও বিচারপতিরা কেন কালো কোট পরে? 1685 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস
মারা যাওয়ার পর শোক প্রকাশের জন্য আদালতে আইনজীবী ও বিচারপতিরা কালো কোট গ্রহণ করা শুরু করে। সে থেকে আজ পর্যন্ত কালো কোট পরিধানের রেওয়াজ চালু আছে। নিম্ন আদালতে আইন পেশার ক্ষেত্রে আদালতকে কিভাবে সম্বোধন করতে হয় একটু আগেও বলেছিলাম সূচনা বক্তব্যে, মে আই প্লিজ ইউর অনার, মে আই প্লিজ ইউর অনার দিয়ে শুরু করা যায়। এরপরে হচ্ছে সমাপনী বক্তব্য পেশ করার পরে আপনি বলতে পারেন দ্যাটস অল ইউর অনার। এরপরে যদি আপনি তাকে ধন্যবাদ জানাতে চান, কৃতজ্ঞতা জানাতে চান, মাচ অবলিগড ইউর অনার, এটা বলতে পারেন, অথবা মাচ অবলিকও বলা যায়। বর্তমানে বাংলাদেশে আইনমন্ত্রী বা আইন উপদেষ্টার নাম কি? আসিফ নজরুল। ঠিক আছে, জনাব আসিফ নজরুল স্যার। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম বলুন। মাননীয় প্রধান বিচারপতি ডক্টর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে? মাননীয় বিচারপতি জনাব জোবায়ের রহমান চৌধুরী। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কে? আব্দুল মোমেন। বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নাম কি? বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আসাদুজ্জামান। বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কততম অ্যাটর্নি জেনারেল উনি? 17তম উনি অ্যাটর্নি জেনারেল। বর্তমানে বার কাউন্সিলের চেয়ারম্যানের নাম বলুন। বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বার কাউন্সিলের নিবন্ধন কমিটির চেয়ারম্যান কে? এটা আপনাকে জানতে চাইতে পারে যে মাননীয় বিচারপতি জনাব মোহাম্মদ আশফাকুল ইসলাম। এরপরে হচ্ছে আমরা চলে যাই, প্রায় কিছু জিজ্ঞাসিত প্রশ্ন আছে, যেমন মোকদ্দমা বাতিল কখন হইতে পারে, অ্যাবডাকশন কি জিনিস, অ্যাবেটমেন্ট কি জিনিস, অ্যাকমপ্লাইস দুষ্কর্মের সহচর, অ্যাকমপ্লাইস উইটনেস রাজসাক্ষী, অ্যাকুইটাল খালাস, এগুলো আপনারা জানেন। অ্যাক্ট আইন, অ্যাকশনেবল ক্লাইম, অ্যাকশনেবল ক্লাইম। নালিশ যোগ্য দাবি, নালিশ যোগ্য দাবি হলো অনিরাপদ বা জামানতবিহীন ঋণের দাবি বা দাবিদারের দখলে নেই এমন স্থাবর সম্পত্তি সত্ত্বের দাবি। এরপরে একটা সিরিয়াস দোষাবহ কার্য, কোনো অপরাধ সংঘটিত হওয়ার জন্য প্রয়োজনীয় অপরাধজনক কার্য বা কোনো ব্যক্তিকে দণ্ডিত করার জন্য অবশ্যই প্রমাণ করতে হবে। অ্যাড ইন্টেরিয়াম ইনজাংশন, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হলো এমন একটি নিষেধাজ্ঞা যা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন হতে উৎপত্তি হয়। অস্থায়ী নিষেধাজ্ঞার শুনানি ও উক্ত বিষয়ে আদেশ দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। অ্যাডজর্নমেন্ট, মুলতবি কি জিনিস? অ্যাডজর্নমেন্ট অর্থ হলো আদালতে কার্যপ্রণালীতে কোনো মামলার শুনানি পরবর্তী কোনো তারিখ পর্যন্ত স্থগিত বা মুলতবি করা। অ্যাডমিশন, স্বীকৃতি, দেওয়ানি মামলার কোনো পক্ষ কর্তৃক তার ধারা যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত তার প্রতিনিধি কর্তৃক এমন কোনো বক্তব্য প্রদান করা যা উক্ত পক্ষের মামলার বিরুদ্ধে। অ্যাড ভ্যালুরাম কি জিনিস? অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি, মোকদ্দমার বিষয়বস্তু মূল্য অনুসারে যে কোর্ট ফি দিতে হয় তাকে মূল্যভিত্তিক কোর্ট ফি বলা হয়। অ্যাডভার্স পজেশন, বিরুদ্ধ দখল, অন্য ব্যক্তির স্বত্ব বা মালিকানা আছে এমন জমি নিজের মালিকানা ভুক্ত জমি হিসাবে দখল করার অভিপ্রায়ে উক্ত জমিতে দখল বজায় রাখা। 12 বছর যাবৎ সম্পত্তিতে নিরবিচ্ছিন্ন ও বাধাহীনভাবে দখলে থাকার কারণে এমন জমিতে বিরুদ্ধ দখলজনিত মালিকানা সৃষ্টি হইতে পারে। এফরে, মারামারি, যখন দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করে তাকে মারামারি বলা হয়। এলুভিয়ন, ক্ষয়ন্তী, নিয়মিত মন্তর গতিতে ধীরে ধীরে
সমুদ্রবক্ষে বা পলিমাটি সঞ্চয়ের দ্বারা ভূমি গঠন, ভূমি বৃদ্ধি ফয়ন্তী নামে পরিচিত। নদী ও সমুদ্র হতে চর জেগে ওঠাকে ফয়ন্তী বলে। এন্টিসিপেটরি এন্টিসিপেটরি বেল, গ্রেপ্তার পূর্ব জামিন। গ্রেপ্তারের আশঙ্কায় গ্রেপ্তারের পূর্বে প্রদত্ত জামিন হলো আগাম জামিন। এন্টি ডিফেকশন ল, দল ত্যাগ, দলদ্রোহিতা হুম বিরোধী আইন। এন্টি ডিফেকশন ল অর্থ হলো দল ত্যাগ, দলদ্রোহিতা বিরোধী আইন। কোন রাজনৈতিক দলের সদস্য হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর উক্ত রাজনৈতিক দল ত্যাগ করে জন্য রাজনৈতিক দলের সদস্য হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা। পার্লামেন্টে যে সে দল হতে নির্বাচন করে সদস্য হয়েছে উক্ত দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ সম্পর্কিত আইন হলো দলদ্রোহিতা বা বিরোধী আইন, এন্টি ডিফেকশন ল। 70 অনুচ্ছেদ বাংলাদেশের সংবিধানের 70 অনুচ্ছেদে আছে। আপিল আপিল হলো সংক্ষুব্ধ পক্ষ কর্তৃক আপিল বা ইখতিয়ার সম্পন্ন আদালতে কোনো আবেদন দায়ের করা, যেখানে আবেদনকারী অধ্যস্থন আদালতের সিদ্ধান্ত বাতিল বা সংশোধন করতে আপিল আদালতের নিকট আবেদন করে। আরবিট্রেশন, সালিস। আদালত ব্যতীত এক বা একাধিক স্বাধীন বা তৃতীয় পক্ষ কর্তৃক সালিসকারী কর্তৃক কোনো বিরোধ মীমাংসা করাকে সালিস বলা হয়। আর্গুমেন্ট, সওয়াল জবাব বা যুক্তিতর্ক। মোকদ্দমায় সাক্ষ্য সমাপ্ত হবার পর উভয় পক্ষ তাদের নিযুক্ত কৌঁসুলিগণ নিজ নিজ মামলার মোকদ্দমার সপক্ষে যে বক্তব্য বা বিবৃতি আদালতে লিখিত মৌখিকভাবে প্রদান করে। ঠিক আছে, এটা 265 ফৌজদারি কার্যবিধি। আর্গুমেন্টের কথা বলা আছে। অ্যাসল্ট বা আক্রমণ, কোনো ব্যক্তির প্রতি প্রকৃতপক্ষে বল প্রয়োগ না করে বরং সদিচ্ছা জ্ঞাপক ভঙ্গি বা কাজ বা প্রস্তুতি দ্বারা বল প্রয়োগের সম্ভাবনা সৃষ্টি করা। অ্যাসেলাম বা এজিলাম যেটাই বলি, আশ্রয় করা। আশ্রয়, নিজ রাষ্ট্রে রাজনৈতিক আদর্শগত কারণে নিপীড়ন বা গ্রেপ্তার এড়ানোর জন্য অন্য রাষ্ট্রের আশ্রয় প্রার্থনা করা, এবং প্রত্যেক রাষ্ট্রের অধিকার রয়েছে অন্য রাষ্ট্রের এমন নিপীড়িত নাগরিককে আশ্রয় প্রদান করা। মায়ানমার কর্তৃক নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশ কর্তৃক আশ্রয় দেওয়া। তারপরে হলো অ্যাটাচমেন্ট, ক্রোক, কোনো ব্যক্তিকে আটক করতে বা তার সম্পত্তি আটক করতে বা আদালত কর্তৃক প্রদত্ত আদেশ হলো ক্রোক। অ্যাটেস্টিং উইটনেস, অ্যাটেস্টিং পর্তায়নকারী। পর্তায়নকারী সাক্ষী সেই ব্যক্তি যিনি উপস্থিত থেকে ইচ্ছাপত্র সম্পাদন করতে দেখেছে, তিনি ইচ্ছাপত্রকারীর উপস্থিতি ইচ্ছাপত্রে স্বাক্ষর দান করেছে। উত্তরাধিকার আইন 1925। ওডি আলট্রাম পার্টেম, অপর পক্ষকে শোনা। কোনো পক্ষকে না শুনে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে কোনো রায় বা আদেশ দেওয়া যাবে না, উভয় পক্ষকে শুনে আদেশ দিতে হবে। বেল, জামিন, পুলিশ হেফাজতে হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকে জামিন বলে। পুলিশের হেফাজত হতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট দিনে এবং সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকে জামিন বলে। বেল বেল বন্ড যাকে বলা হয়, এক ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তিকে কোনো উদ্দেশ্য চুক্তিতে পণ্য অর্পণ করা, এই শর্তে বেলমেন্ট যখন উদ্দেশিত সাধিত হয় তখন উক্ত পণ্য প্রদানকারীকে ফেরত দিতে হবে, নির্দেশ অনুযায়ী বিল নিবন্ধন করতে হবে। ধারা 148 চুক্তি আইন।
বেনিফিট অফ ডাউট, সন্দেহাবকাশ। আসামি দোষ স্বীকার করেছে সে বিষয়ে সন্দেহজনিত সুবিধা বা সর্বদা আসামির পক্ষে যায়। বিল, আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনিত প্রত্যেকটি প্রস্তাবকে বিল বলা হয়। বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়ভার। মামলার কোনো বিষয় বা বিচার্য বিষয় প্রমাণ করতে মামলার কোনো পক্ষকে দায়িত্ব প্রমাণের দায়ভার বলা হয়। সিআর কেস বা সিআর মামলা, আদালতে ম্যাজিস্ট্রেট নিকট নালিশি দরখাস্ত দাখিলের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় সিআর মামলা বলা হয়, কমপ্লেইন রেজিস্টার নামেও পরিচিত। ক্যাবিনেট, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে মন্ত্রী পরিষদ অপেক্ষা ছোট পরিসরে একটি অঙ্গ যেখানে সরকারের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিল। বাতিল বা বাতিলযোগ্য দলিল, যে দলিল বাতিল না করলে কোনো ব্যক্তির ক্ষতির কারণ হতে পারে এমন দলিল আদালত কর্তৃক বাতিল করা। কেস, মামলা, আইনি বিবাদ আদালতের উভয় পক্ষ কর্তৃক যে যুক্তি তর্ক উপস্থাপন করে। কেস ল, নজির বা পূর্ববর্তী মামলার আইন দৃষ্টান্ত। বিচারিক সিদ্ধান্তর ভিত্তিতে যে সকল আইন তৈরি করা হয় বিচারিক সিদ্ধান্ত সমূহের মধ্যে সন্নিবেশিত আইনসমূহ বিধিবদ্ধ আইন বা সংসদ কর্তৃক প্রণীত আইন হতে স্বতন্ত্র। কেস ডায়েরি, পুলিশের তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করা হয় সেটা সিডি কেস ডায়েরি নামে পরিচিত। চার্জ দ্য অ্যাফেয়ার্স, যে কর্মকর্তা রাষ্ট্রদূতের অবর্তমানে কূটনৈতিক মিশনের চিফ অফ মিশন হিসাবে দায়িত্ব পালন করে। চিটিং, প্রতারণা, প্রতারণামূলক ভাবে বা অসাধুভাবে কোনো ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তরে প্রবৃত্ত করা হলো প্রতারণা, ধারা 415 দণ্ডবিধি 1837। সার্কামস্টেনশিয়াল এভিডেন্স, পারিপার্শ্বিক সাক্ষ্য বা অবস্থানগত সাক্ষ্য, যে সাক্ষ্য দ্বারা বিচারক কোনো বিচার্য বিষয় বা ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারে কিন্তু যা সরাসরি কোনো বিষয়ের অস্তিত্ব প্রমাণ করে না। সিভিল ল, রোমান এবং জার্মান আইন ব্যবস্থা হতে যে আইন পদ্ধতি উদ্ভব বা বিকশিত হয়েছে সে আইন ব্যবস্থাকে সিভিল ল বলা হয়। ক্লগ অন রিডেম্পশন, বন্ধক উদ্ধারের ক্ষেত্রে বাধা, বন্ধকদাতার বন্ধকি সম্পত্তি উদ্ধারের অধিকারের উপর আরোপিত কোনো বাধা। কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধ, যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করতে পারে। কগনিজেন্স, অপরাধ আমলে নেওয়া, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনিত অপরাধের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির অধীন অগ্রসর হওয়ার জন্য উপাদান আছে বলে ম্যাজিস্ট্রেট মানসিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারি কার্যবিধির অধীন অগ্রসর হওয়ার পদক্ষেপ গ্রহণ করলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে বলে গণ্য হবে। কলেকটিভ রেসপন্সিবিলিটি, মন্ত্রিসভার যৌথ দায়, মন্ত্রিসভা সামগ্রিকভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করে তার দায়িত্ব প্রত্যেক মন্ত্রীকে গ্রহণ করতে হবে। কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়, সাধারণ অপরাধ সংগঠনের জন্য দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পূর্ব আলোচনা বা অপরাধ সংগঠনের বিষয়ে একজনের পরিকল্পনা অন্যজনের সাথে প্রকাশ করা, উক্ত আলোচনা পরিকল্পনা অনুসারে সংগঠিত করা। ধারা 34 কমন ইন্টেনশন, সাধারণ অভিপ্রায়। কমন ল, আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে আইনের যেই সকল নিয়মসমূহ বিকশিত হয়েছে বা উদ্ভব হয়েছে সে সকল আইন কমন ল নামে পরিচিত। কমপ্লেইন বা অভিযোগ, নালিশ, নালিশ হলো অভিযোগ বা মৌখিক লিখিত আকারে ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা হয়। কমপ্লিটাস, প্রাকচারি মর্টগেজ, সম্পূর্ণ খায় খালাসি বন্ধক, বন্ধকে ঋণ পরিশোধের উদ্দেশ্যে কোনো ভূমির মালিক ভূমির দখল বন্ধক গ্রহীতার নিকট এই শর্তে অর্পণ করে যে
বন্ধকের মেয়াদকালে ওই জমি হতে প্রাপ্ত মুনাফার দ্বারা সকল ঋণ সুদসহ পরিশোধ বলে গণ্য হবে। এমন বন্ধকের সর্বোচ্চ মেয়াদ 7 বছর, যিনি 1 বিঘা জমি 1 লক্ষ টাকায় বন্ধক দেওয়া হয়েছিল। উক্ত জমি হতে 7 বছর চাষাবাদ করে প্রাপ্ত ফসল দ্বারা 1 লক্ষ টাকা পরিশোধ করে বলে গণ্য হয়, আর এই 1 লক্ষ টাকা পরিশোধ করার কোনো দায় থাকবে না। কম্প্রোমাইজ আপোষ, বিরোধী দাবি পক্ষগণের মধ্যকার চুক্তি বা সম্মতি অনুসারে নিষ্পত্তি করাকে আপোষ নিষ্পত্তি বলা হয়। কম্প্রোমাইজ ডিগ্রি, 16 ডিগ্রি, মোকদ্দমার পক্ষগণের মধ্যকার কোনো আইনসম্মত চুক্তি বা আপোষ মীমাংসা অনুযায়ী আদালত যে ডিগ্রি দিয়ে থাকে তাকে 16 ডিগ্রি বা আপোষ ডিগ্রি বলা হয়। দেওয়ানি কার্যবিধি 23 আদেশের 3 বিধি। কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ, সাক্ষ্য আইনের ধারা কোনো একটি বিষয়কে অন্য বিষয়ে চূড়ান্ত প্রমাণ হিসেবে ঘোষণা করা হয়। উক্ত ক্ষেত্রে কোনো একটি বিষয় প্রমাণিত বা বিষয়টি প্রমাণিত হিসেবে গণ্য হবে এবং সেটাকে ভুল প্রমাণিত করার জন্য সাক্ষ্য দিতে অনুমতি দিবে না। সাক্ষ্য দ্বারা বৈধ বিবাহ প্রমাণিত, উক্ত ভূমিষ্ঠ সন্তান বৈধ, যেটা আমরা 112 ধারায় দেখি সাক্ষ্য আইনের। কনফেশন, দোষ স্বীকারোক্তি বা স্বীকারোক্তি, কোন প্রকার ভয়, ভীতি বা প্ররোচনা ব্যতীত স্বেচ্ছায় অভিযুক্ত কর্তৃক নিজের অপরাধের কথা স্বীকার করার ক্ষেত্রে তিনি কোনো আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য প্রদান করেন না। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, সংবিধান রচনা বা গ্রহণের উদ্দেশ্যে গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটা পরিষদ। কনস্টিটিউশন অফ, সংবিধান, যে সকল নিয়ম রেওয়াজ সরকারের গঠন কার্যাবলী নির্ধারণ, রাষ্ট্রের সাথে জনগণের সম্পর্ক পরিচালনা করে, সে সকল নিয়ম বা রেওয়াজকে সংবিধান বলা হয়। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস বা সংবিধানের সংশোধন, সংবিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণকে বোঝায়। কনস্টিটিউশনাল কনভেনশন, সাংবিধানিক রেওয়াজ, রাষ্ট্র পরিচালনার জন্য রাজা রানী, সরকার, পার্লামেন্ট, বিচার বিভাগ যে সকল অলিখিত নিয়ম বা প্রথা মেনে চলে, যদিও তা পালনে আইনগত বাধ্যবাধকতা নেই, সে সকল অলিখিত নিয়ম প্রথা সাংবিধানিক রেওয়াজ হিসেবে গণ্য হয়। কনস্টিটিউশনাল ল, সাংবিধানিক আইন, সাংবিধানিক আইন বলতে সংবিধান, প্রাসঙ্গিক বিধিবদ্ধ আইন, বিচারিক সিদ্ধান্ত সমূহ, রেওয়াজ সমূহকে অন্তর্ভুক্ত করে। এরপরে কনস্টিটিউশনালিজম, সাংবিধানিকতা, সীমাবদ্ধ, সরকার বা ক্ষেত্রে সরকারের ক্ষমতা সংবিধান দ্বারা সীমাবদ্ধ। কনজোল মানে বাণিজ্যিক দূত, কনসল হবে কনসল, কোন রাষ্ট্র কর্তৃপক্ষ অপর কোন রাষ্ট্র প্রেরক রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেখাশোনার জন্য নিযুক্ত কূটনৈতিক প্রতিনিধি বাণিজ্যিক দূত বা কনসল নামে পরিচিত। কন্টিনজেন্ট, কন্ট্রাক্ট, ঘটনানির্ভর চুক্তি, চুক্তির সাথে সংশ্লিষ্ট কোনো আনুষঙ্গিক ঘটনা ঘটা বা না ঘটার উপরে কোনো কিছু করার চুক্তি। অন্য কথায় যে চুক্তির প্রতিশ্রুতি প্রতিপালনে চুক্তির সাথে আনুষঙ্গিক ঘটনা ঘটা বা নির্ভর করে। তারপরে হলো কন্টিনজেন্ট ইন্টারেস্ট, শর্ত সাপেক্ষে স্বার্থ, নির্দিষ্ট কোনো ঘটনা ঘটলে যে স্বার্থের সৃষ্টি হয় তার শর্ত সাপেক্ষে স্বার্থ। কন্ট্রাক্ট অর্থাৎ চুক্তি, আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতি হলো চুক্তি। কন্ট্রাক্ট ফর সেল, বিক্রয় চুক্তি, বিক্রয় চুক্তি হলো সম্পত্তি বিক্রয়ের শুধুমাত্র একটি চুক্তি যেখানে পক্ষগণের মধ্যে নির্ধারিত শর্তে ভবিষ্যতে এমন সম্পত্তি বিক্রয় সম্পন্ন হয়ে থাকে। কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, জামিনদারি চুক্তি, তৃতীয় পক্ষের ব্যর্থতার কারণে তার অঙ্গীকার পালন করা বা দায় হতে অব্যাহতি দেওয়া চুক্তি হলো জামিনদারি চুক্তি। কন্ট্রাক্ট অফ ইনডিমিনিটি, ক্ষতিপূরণের নিশ্চয়তার চুক্তি, যে চুক্তি ধারা স্বয়ং অঙ্গীকারকারীর কার্য বা অন্য কোনো কার্য দ্বারা সংঘটিত কোনো ক্ষতি থেকে এক পক্ষ অন্য পক্ষকে রক্ষা করার অঙ্গীকার করে, সেই চুক্তি হলো ক্ষতিপূরণের চুক্তি, যেমন নৌ বীমা, অগ্নিবীমা ক্ষতিপূরণের চুক্তি। কোরাম নন জুডিস, এখতিয়ারবিহীন, কোনো বিচারকের সম্মুখে নয় বা এখতিয়ারবিহীন আদালত কর্তৃক গৃহীত আইনগত কার্যক্রম।
কাউন্সিল অফ মিনিস্টার্স, মন্ত্রী পরিষদ। প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করবে সেরূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী নিয়ে গঠিত পরিষদ। কাউন্টার ক্লেইম, পাল্টা দাবি, যখন বাদীর দাবিকে অতিক্রমণ করে, বাদীর দাবিকে অতিক্রমণ করে তাকে কাউন্টার ক্লেইম বলে। কোর্ট ফি হলো রুসুম, হলো আঠাযুক্ত টিকিট, বিশেষ সরকার প্রস্তুত করে ট্রেজারির মাধ্যমে সরবরাহ করা হয়। কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স প্রথম আদালত, যে আদালতে প্রথমবার মামলা দায়ের তার বিচার করা হয়। দেওয়ানি মামলা সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ প্রথম আদালত বিচারিক। কোর্ট অফ লাস্ট রিসোর্ট, সর্বশেষ আদালত, যে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আর কোনো পুনরায় আপিল বা রিভিশন করা যায় না। যেমন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদালত হলো বাংলাদেশের সর্বশেষ আপিল আদালত। কোর্ট অফ রেকর্ড, যে আদালতের যাবতীয় কর্ম বিচারিক কার্য দ্বারা স্থায়ীভাবে নথিবদ্ধ রক্ষিত হয়। যেমন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ একটি কোর্ট অফ রেকর্ড হিসেবে বিবেচিত সংবিধান 108 অনুচ্ছেদে। ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। সম্পত্তি ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি চুক্তি বা বিশ্বাসের শর্ত ভঙ্গ করে অসাধুভাবে নিজ ব্যবহারে পরিণত করে তাকে অসাধুভাবে আত্মসাৎ করা। ক্রিমিনাল কনস্পাইরেসি, অপরাধমূলক ষড়যন্ত্র, কোনো অবৈধ কাজ করতে, কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে দুই বা ততোধিক সম্মতি হলো অপরাধমূলক ষড়যন্ত্র। ক্রিমিনাল কনস্পাইরেসি 120 ক। ক্রিমিনাল ফোর্স, অপরাধমূলক বল প্রয়োগ, গতিশীল করে, গতি পরিবর্তন করে, গতিরোধ করে প্রকৃত অপরাধমূলক বল প্রয়োগ করা। ক্রিমিনাল ট্রেসপাস, অপরাধমূলক অনধিকার প্রবেশ। অপরাধমূলক অনধিকার প্রবেশ হলো কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় বা সম্পত্তির দখলদার কোনো ব্যক্তিকে ভীতি প্রদর্শন, অপমান, বিরক্ত করার জন্য কোনো ব্যক্তি কর্তৃক অন্য কোনো ব্যক্তির দখলীয় সম্পত্তি বেআইনিভাবে প্রবেশ করা বা আইনতভাবে প্রবেশ করে বেআইনিভাবে যেখানে অবস্থান করা। ক্রস আপিল, পাল্টা আপিল, বিচারিক আদালতের রায় বা নিম্ন আদালতের রায়ে কোনো পক্ষই সন্তুষ্ট না হলে উভয় পক্ষ কর্তৃক উক্ত রায়ের বিরুদ্ধে ঊর্ধ্বতন আদালতে দায়েরকৃত আপিল। ক্রস আপিল, পাল্টা আপিল বা আপত্তি, নিম্ন আদালত রায়ে কোনো পক্ষই সন্তুষ্ট না হলে উভয় পক্ষ কর্তৃক রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল। ক্রস আপিল। ক্রস ক্লেম, পাল্টা দাবি, এই ডিগ্রির অধীন পাল্টা দাবির পারস্পরিক দায় পুরুষ সমন্বয় আর্থিক অসম হয় দেওয়ানি কার্যবিধি 2019 বিধি।